আজকের ভিডিওটিতে পৃথিবীর বায়ুমণ্ডলের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই আমরা পৃথিবীর বায়ুমণ্ডল বলতে কি বোঝায় সেটা একটু জেনে নেব। তো পৃথিবীর বায়ুমণ্ডল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের থেকে এই প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই পৃথিবীর বায়ুমণ্ডল বলা হয়। অর্থাৎ আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠ রয়েছে, অর্থাৎ আমাদের যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীকে বেষ্টন করে রয়েছে একটা অদৃশ্য গ্যাসীয় আবরণ। তো এই যে গ্যাসীয় আবরণটা বেষ্টন করে আছে, যার বিস্তার ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, তো এই যে গ্যাসীয় আবরণ এটাকেই আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল বলা হয়ে থাকে, যেটা মাধ্যাকর্ষণ বলের দরুন আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের সঙ্গে এটা আটকে রয়েছে। এবারেতে আসা যাক হচ্ছে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের কি কি উপাদান রয়েছে। প্রধানত আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলেতে 3টে উপাদান রয়েছে। বিভিন্ন রকম গ্যাস রয়েছে যেটা দিয়ে গ্যাসীয় উপাদান তৈরি হয়েছে, তারপরে জলীয় বাষ্প এবং হচ্ছে ধূলিকণা। তো প্রথমে আলোচনা করব আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান। তো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলেতে যে সমস্ত গ্যাসীয় উপাদান আছে, অর্থাৎ যেসব গ্যাসগুলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল বায়ুমণ্ডলেতে রয়েছে, তার মধ্যে দুটো গ্যাস প্রধান। তার মধ্যে একটা হচ্ছে নাইট্রোজেন, যার পরিমাণও সব থেকে বেশি, শতকরা 78.08%। এবং তারপরে দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস, যার শতকরা পরিমাণ হচ্ছে 20.94%। আর এই দুটো প্রধান গ্যাস ছাড়াও বায়ুমণ্ডলেতে খুব অল্প পরিমাণেতে আর্গন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, হাইড্রোজেন, ক্রিপ্টন, মিথেন, নিয়ন, ওজোন, জেননের মতন বিভিন্ন গ্যাস রয়েছে। আর এই সমস্ত গ্যাসের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন এবং আর্গন বায়ুমণ্ডলের প্রায় 99% স্থান দখল করে রয়েছে। এবারেতে আমাদের এইখানেতে দেখো, এই যে একটা ছক এখানেতে আমি করে দিয়েছি, যেখান থেকে তোমরা এক্স্যাক্ট যে পার্সেন্টেজটা আছে বিভিন্ন যে গ্যাসগুলোর, সেই পার্সেন্টেজটা তোমরা এই ছক থেকে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো এই ছকটা তোমরা লিখে নিও বা মনে রেখো এই ছকটাতে, তাহলে তোমাদের পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষাতে এটা সুবিধা হবে, জানতে পারবে যে কত পরিমাণেতে আমাদের বায়ুমণ্ডলেতে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে। এরপরেতে আসবো হচ্ছে জলীয় বাষ্প। তো জলীয় বাষ্প বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে জলের যে গ্যাসীয় অবস্থা সেইটাকে বলা হয় জলীয় বাষ্প। তো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলেতে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ উপাদানটি রয়েছে সেটা হচ্ছে জলীয় বাষ্প। আর এই জলীয় বাষ্পটা কোথা থেকে আসছে বায়ুমণ্ডলেতে? সাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ এবং অন্যান্য যে সমস্ত জলাশয়, গাছপালা প্রভৃতি থেকে এই বাষ্পীভবনের মাধ্যমেতে বায়ুমণ্ডলেতে এই জলীয় বাষ্প প্রতিদিন হচ্ছে মিশতে থাকে। অর্থাৎ দিনের বেলাতে যখন সূর্যের তাপেতে পৃথিবীর যে জলভাগ রয়েছে সেই জলভাগ যখন উত্তপ্ত হয়, তখন সেই জল বাষ্পীভূত হয়। তো সেই ভূত জল বায়ুমণ্ডলেতে মিশতে থাকে এবং বায়ুমণ্ডল জলীয় বাষ্প সমৃদ্ধ হতে থাকে। আর বায়ুতে এই যে জলীয় বাষ্পের পরিমাণ যদিও খুব সামান্য থাকে, তবুও ঋতুভেদে এবং অঞ্চল ভেদে এর পরিমাণ কিছুটা তারতম্য হয়ে থাকে। যেমন আমাদের এই পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল রয়েছে, এই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলেতে সারা বছর পর্যাপ্ত পরিমাণেতে বৃষ্টিপাত হয় এবং নিরক্ষীয় অঞ্চলেতে পর্যাপ্ত পরিমাণেতে জলভাগও রয়েছে, যার দরুন কি হয়, এই নিরক্ষীয় অঞ্চলেতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এই তুলনায় দেখা যায় যে পৃথিবীর যে মেরু অঞ্চল রয়েছে সেই মেরু অঞ্চলেতে প্রচণ্ড ঠান্ডার কারণেতে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কম। তো এইভাবেই হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে সমস্ত জায়গা খুব আর্দ্র, সেইখানেতে সাধারণত বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে। আর যে সমস্ত জায়গা ঠান্ডা বা শুষ্ক জায়গা, সেখানেতে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম থাকে। এরপরেতে আসবো হচ্ছে ধূলিকণা। তো আমাদের বায়ুমণ্ডলের নিচের স্তরেতে যথেষ্ট পরিমাণেতে ধূলিকণা থাকে, আর অন্যান্য গ্যাসীয় অণুর মতন ধূলিকণাও বাতাসেতে ভেসে বেড়ায়। এই শুষ্ক মরু অঞ্চল বা সমুদ্র তীরে ধুলোবালি, লবণকণা, কলকারখানার যে পোড়া কয়লা ছাই প্রভৃতি সূক্ষ্ম যে ধূলিকণা রূপে এই বাতাসেতে ভেসে বেড়ায়। তো প্রধানত এই তিনটে যে উপাদান আছে, গ্যাস, জলীয় বাষ্প এবং ধূলিকণা, এই তিনটে উপাদানের দ্বারা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল তৈরি হয়েছে। এবারেতে দেখো, আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর আমাদের বায়ুমণ্ডলেতে আমাদের কি গুরুত্ব রয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের এর ইম্পর্টেন্সটা কি,
বা এর কী প্রভাব আমাদের ওপরেতে পড়ছে বা আমাদের সামগ্রিকভাবে পৃথিবীর উপরেতে এর প্রভাবটা কী, তো সেইটা আমাদেরকে এবার জানতে হবে। তো প্রথমেতে আসি, দেখো হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তো নাইট্রোজেন যে গ্যাস রয়েছে, দেখো এই নাইট্রোজেন গ্যাসের গুরুত্বটা কোথায়? এই যে শুঁটি জাতীয় যে উদ্ভিদ যেগুলো হয়, যেমন ধরো এই যে মটরশুঁটি বা ছোলা, এ ধরনের উদ্ভিদের মূলেতে এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে যার নাম হচ্ছে রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম করে কি না, এই বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটির উর্বরা শক্তিকে বাড়িয়ে দেয়। এই ধরনের যে ব্যাকটেরিয়াগুলো আছে এরা সরাসরি বায়ু থেকে নাইট্রোজেনকে সংগ্রহ করতে পারে। আর এই শুঁটি জাতীয় যে সমস্ত গাছ আছে তার মূলেতে এই রাইজোবিয়াম থাকে, যার দরুন কি হয়, এরা মানে ন্যাচারালি হচ্ছে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটাকে অ্যাবজর্ব করে এই মাটিতে মিশিয়ে দিতে পারে, যার কারণেতে এই মাটির যে উর্বরতা শক্তি সেটা বেড়ে যায়। তারপর দেখো এই বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে সার উৎপাদনের কাজেতেও ব্যবহার করা হচ্ছে বর্তমানে। এবার বায়ুমণ্ডলেতে এই যে নাইট্রোজেন পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর শরীরেতে নাইট্রোজেনের চাহিদাকে পূরণ করে থাকে। এবারেতে আসবো হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেন নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা থাকে না, কারণ অক্সিজেন ছাড়া জীবজগতের অস্তিত্ব অসম্ভব। তার কারণ অক্সিজেন ছাড়া কোনো প্রাণী শ্বাসকার্য চালাতে পারবে না। তো জীবন ধারণের জন্য সকল প্রাণীরই অক্সিজেনের প্রয়োজন, যেটা আমরা আমাদের বায়ুমণ্ডল থেকে নিয়ে পেয়ে থাকি। আর এই অক্সিজেন আর কি করে, দেখো এই অক্সিজেন রাসায়নিক প্রক্রিয়া, বিশেষত যে জারণ অক্সিডেশন, রাসায়নিক আবহ বিকারের একটি প্রক্রিয়া, তোমরা নিশ্চয়ই জানো। তো সেই জারণ প্রক্রিয়ার মাধ্যমেতে শিলাতে আবহ বিকার ঘটিয়ে থাকে, এবং যেটা লোহা জাতীয় যে শিলা যেগুলো রয়েছে, যার মধ্যে লৌহ যৌগ রয়েছে, তাতে হচ্ছে মরিচা বা জং ধরে যায়। এছাড়াও দেখো অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। তো অক্সিজেনের না থাকলে আগুন জ্বলতো না। তো এটাও একটা গুরুত্ব রয়েছে অক্সিজেনের। এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে এই অক্সিজেন এই যে মরিচা সৃষ্টির মাধ্যমেতে লোহা জাতীয় খনিজের ক্ষয় সাধন করে থাকে। এরপরে আসবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা গ্যাস, কারণ কার্বন ডাই অক্সাইড ছাড়া উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না। অর্থাৎ এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া সাহায্যে যে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে থাকে, যার জন্যই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা অত্যন্ত জরুরি। তো প্রাণীরা আমরা যেরকম অক্সিজেন ছাড়া শ্বাসকার্য চালাতে পারবো না, উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড ছাড়াও উদ্ভিদ এই সালোক সংশ্লেষ নামক প্রক্রিয়াটি চালাতে পারবে, মানে করতে পারবে না। তো যার ফলেতে কি হবে, উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারবে না। আর উদ্ভিদ যদি খাদ্য প্রস্তুত করতে না পারে, তাহলেও আমরাও বাঁচতে পারবো না, কারণ সমগ্র প্রাণী জগৎ এই খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তো যার ফলেতে কি হচ্ছে না, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাও আমাদের লাগছে। এবং দেখো এখানে একটা সিস্টেম দেখো প্রাকৃতিকভাবে কিভাবে তৈরি হয়েছে। আমরা কার্বন ডাই অক্সাইড মানে আমরা অক্সিজেনটা শ্বাসকার্যের মাধ্যমে নিয়ে নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইডকে বার করে দিচ্ছি। সেই কার্বন ডাই অক্সাইড আবার এই উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কাজে লাগছে। আবার উদ্ভিদ কি করছে, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমেতে খাদ্য প্রস্তুত করছে এবং তার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলেতে অক্সিজেন গ্যাসের যোগানটা, মানে অক্সিজেন গ্যাসের যোগান দিয়ে যাচ্ছে, মানে অক্সিজেন ত্যাগ করছে। মানে আমরা একে অপরের সঙ্গে একটা এরকম সাইকেলিকভাবে একটা চক্রাকারে আমরা একে অপরের সঙ্গে আবদ্ধ। তো এইটা এর সঙ্গে দেখো বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে এই গ্যাসটির বিশেষ ভূমিকা আছে, কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস, তোমরা নিশ্চয়ই জানো, এবং এর তাপ শোষণ করার ক্ষমতা রয়েছে। বর্তমানে যে বিশ্ব উষ্ণায়ন, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলেতে উত্তরোত্তর এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণটা বেড়ে যাওয়া। তো এই কার্বন ডাই অক্সাইড যে গ্যাস, যেটা আমাদের মানুষের বিভিন্ন কার্যকলাপের দরুন এই বায়ুমণ্ডলেতে মিশছে, যার ফলস্বরূপ কি হচ্ছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে, কারণ গ্রিনহাউস গ্যাস হওয়ার দরুন এর তাপকে শোষণ করে রাখতে পারে। তো যেটা এই বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা নিচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখো কার্বন ডাই অক্সাইড কী করছে, রাসায়নিক আবহ বিকার, ঠিক অক্সিজেনের মতনই রাসায়নিক আবহ বিকার ঘটাচ্ছে। অর্থাৎ যে অঙ্গার যোজন বা কার্বনেশন, যে রাসায়নিক আবহ বিকারের একটি প্রক্রিয়া, তো সেই প্রক্রিয়াতেও শিলাতে আবহ বিকার ঘটিয়ে থাকে। এছাড়াও কার্বন ডাই অক্সাইড চুন জাতীয় শিলাতে বিশেষ করে রাসায়নিক আবহ বিকার ঘটায়। এই কার্বনেশন যে প্রক্রিয়াটি আছে, এই প্রক্রিয়াটা চুন জাতীয় যে সমস্ত শিলা আছে তাতে বিশেষভাবে কার্যকরী, এবং সেটার ফলেতে কি হচ্ছে, ওই অঞ্চলেতে বিভিন্ন রকমের ভূমিরূপ গঠিত হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই কাস্ট অঞ্চল সম্পর্কে পড়েছো। তো কাস্ট অঞ্চল এরকম একটা চুনাপাথর গঠিত অঞ্চল, যেখানেতে এই কার্বনেশন প্রক্রিয়াটা বিশেষভাবে কার্যকরী হয়, এবং সেই
প্রক্রিয়ার দরুন কি হয়, কাস্ট অঞ্চলেতে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি হয়ে থাকে, যেটাকে সামগ্রিকভাবে কাস্ট ভূমিরূপ বলা হয়ে থাকে। এরপরে দেখো ওজোন গ্যাসও খুব গুরুত্বপূর্ণ একটা গ্যাস। তো এই ভূপৃষ্ঠ থেকে মোটামুটি এই যে 40 কিলোমিটারের মধ্যে, বিশেষত যে স্ট্র্যাটোস্ফিয়ার বলে যে বায়ুমণ্ডলের যে স্তরটা আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে এই ওজোন গ্যাসটা পাওয়া যায়। তো এই ওজোন গ্যাস কি করে না, সূর্য থেকে আসা যে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি তাকে শোষণ করে নেয় এবং এই ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে। তো এটা ওজোন গ্যাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ অবদান, যার দরুন আমাদের পৃথিবীতে এই জীবজগৎ সরাসরি এই অতি ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির সংস্পর্শে আসতে পারে না। তো যেটার কারণেতে এই ওজোন গ্যাস পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে চলেছে। আচ্ছা, এরপরেতে দেখো রয়েছে জলীয় বাষ্প। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে সব গ্যাসগুলো সম্পর্কে আর আলোচনা করলাম না, যেগুলো প্রধান গ্যাস এবং যার পরিমাণ সব থেকে মোটামুটি বেশি আছে, যেগুলো অন্যতম প্রধান গ্যাস হিসেবে বায়ুমণ্ডলের তে রয়েছে, সেগুলোর গুরুত্বকেই আমি এখানেতে আলোচনা করে দিলাম। এরপরেতে আসবো হচ্ছে জলীয় বাষ্প। তো জলীয় বাষ্প দেখো, জলীয় বাষ্প আছে বলেই মেঘের সৃষ্টি হয় আর মেঘ থেকে বৃষ্টি হয়। তো এই জলীয় বাষ্প যদি না থাকতো বায়ুমণ্ডলেতে, তাহলে মেঘ সৃষ্টি হতো না, কারণ মেঘ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সমষ্টি। এই যে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প শীতলতার সংস্পর্শে যখন ঘনীভূত হয়, তখন ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়, যার থেকে মেঘ সৃষ্টি হয়। তো এই মেঘ সৃষ্টি হচ্ছে এবং তার থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ পৃথিবীতে বৃষ্টিপাত হতোই না যদি মেঘ না হতো, আর মেঘ হতো না যদি জলীয় বাষ্প না থাকতো বায়ুমণ্ডলেতে। নিশ্চয়ই বুঝতে পারছো যে গুরুত্বটা কোথায়। এবার দেখো, এই বৃষ্টিপাতের প্রধান জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত, অর্থাৎ আমাদের পৃথিবীতে যে জল, সেই জলটা বৃষ্টিপাতের মাধ্যমেতে সব থেকে বেশি এর ঘাটতিটা পূরণ হয়ে থাকে। তো যে কারণেতে এই জলীয় বাষ্প যদি না থাকতো, তাহলে পৃথিবীতে জীবের কোনো অস্তিত্ব থাকতো না। অর্থাৎ জলীয় বাষ্প না হলে এই মেঘ তো হতোই না, আর মেঘ না হলে বৃষ্টি হতো না। তো যে কারণেতে পৃথিবীব্যাপী যে জলচক্র আছে, সেই জলচক্রটা বিঘ্নিত হতো এবং যার ফলেতে আমাদের পৃথিবীতে কোনো জীবন সৃষ্টি হতে পারতো না, জীবনের কোনো অস্তিত্বই থাকতো না। এর পাশাপাশি দেখো, আমাদের পৃথিবীতে বা বায়ুমণ্ডলে যে আরও যে সমস্ত ঘটনাগুলো ঘটে, অর্থাৎ এই যে শিশির জমে, কুয়াশা, তুহিন বা তুষারপাতের মতন যে ঘটনাগুলো, এইগুলো আমাদের হতো না যদি জলীয় বাষ্প না থাকতো। তো জলীয় বাষ্পের জন্যই পৃথিবীতে এই শিশির জমে বা কুয়াশা, তুহিন বা তুষারপাত হয়ে থাকে। এরপরে আসছে ধূলিকণা। তো ধূলিকণারও গুরুত্ব রয়েছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলেতে, অর্থাৎ বায়ুমণ্ডলেতে ভাসমান এই যে ধূলিকণা, এই আশ্রয় করে এই জলীয় বাষ্প জলবিন্দুতে পরিণত হয় এবং মেঘ ও কুয়াশার সৃষ্টি করে থাকে। অর্থাৎ এই যে বায়ুমণ্ডলেতে যে জলীয় বাষ্প হয়, এই জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়, তখন যে ছোট ছোট যে জলকণাতে পরিণত হয়, ওই জলকণাগুলো এই ধূলিকণাকে আশ্রয় করে বায়ুতে ভেসে বেড়ায় এবং যেটা পরে হচ্ছে মেঘ বা কুয়াশা সৃষ্টি হয়ে থাকে। তো ধূলিকণা যদি না থাকতো, তাহলে এই জলীয় বাষ্প বিশেষত এই ঘনীভূত হতে পারতো না, অর্থাৎ এই ক্ষুদ্র জলবিন্দুতে পরিণত হতে পারতো না। তো বায়ুতে ভাসমান ধূলিকণা সমূহ সূর্যের রশ্মিকে সরাসরি উত্তপ্ত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্তও করে থাকে এবং পৃথিবীতে সৌরতাপের বন্টনেতে প্রভাব বিস্তার করে। অর্থাৎ ধূলিকণার আর একটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে যে এই ধূলিকণা কী করে না, সূর্যরশ্মিকে এই বায়ুতে যে ভাসমান যে ধূলিকণা আছে, সেগুলো সূর্যরশ্মিতে উত্তপ্ত হয়। সূর্যের আলো যখন এই ধূলিকণার ওপরেতে পড়ে, তখন সূর্য তাপে সেগুলো উত্তপ্ত হয়, যেটা বায়ুমণ্ডলের উত্তাপকে নিয়ন্ত্রণ করে বা উত্তাপের যে বন্টন, সেটাতে প্রভাব বিস্তার করে থাকে। এর পাশাপাশি দেখো আর কি আছে ধূলিকণার গুরুত্ব, সেটা হচ্ছে যে সূর্যের আলোর যে বিচ্ছুরণ হয়ে দিনের বেলায় পৃথিবীকে আলোকিত করে রাখে এই ধূলিকণা। অর্থাৎ সূর্যের আলো যেটা আসে, সেই আলোটা এই ধূলিকণার উপরেতে যখন পড়ে, তখন বিচ্ছুরিত হয়, চারিদিকে বিচ্ছুরিত হয়ে পড়ে এবং যার ফলেতে এই পৃথিবী আলোকিত হয়ে থাকে। এসব পরের যে গুরুত্ব এটা রয়েছে, দেখো যে বায়ুকণাতে ধূলিকণার উপস্থিতির জন্য এই উষা এবং গোধূলির মতন যে ঘটনাটা ঘটে। তো যখন ধরো এই সূর্যোদয় হয়, তার ঠিক আগের মুহূর্তে যে যে আবছা আলো আঁধারির যে অবস্থাটা, যেটাকে আমরা এই উষা বলছি, তো এই উষাটা তৈরি হয়ে থাকে। আর সূর্য ডোবার সময়তে যখন যে আলো আঁধারি যে অবস্থাটা, যেটাকে আমরা গোধূলি বলি, তো সেই গোধূলি সৃষ্টি হয়ে থাকে। তো এটা বায়ুমণ্ডলেতে এই ধূলিকণার জন্যেই হয়ে থাকে।
তো এইগুলোই হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর যে গুরুত্ব সেইগুলো। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।